হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানে মুবারকবাদ জানাই। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিশেষ মুহূর্তে ঘরে থেকে ওনার সকল ইবাদত বন্দেগী করা তৌফিক দান করুক, আমিন। সেই সাথে আলোকিত শিশু, সকল ছাত্রছাত্রী, ভাই বোন, মা বাবাদের জানাই পবিত্র মাসে মুবারকবাদ। আমরা আলোকিত শিশু পেজে প্রতি সপ্তাহে শিডিউল অনুযায়ী আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। শিশুকে ডায়াগনোসিস কিভাবে করব, আমরা ডায়াগনোসিসটা কতটুকু প্রয়োজন, শিশুকে আমরা কিভাবে ডিটেক্ট করব এবং শিশুকে আমরা কিভাবে বাসায় অবজার্ভ করছি, সেই সবগুলো বিষয়ে আলোকপাত করার জন্য বিশেষ শিশু সবসময় আমাদেরকে বিশেষভাবে তাদের সাথে বিভিন্ন রকম ব্যবস্থাপনার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হয়। আমরা মা বাবারা প্রতিনিয়ত বিশেষ শিশুদের সাথে কাজ করার জন্য প্রতিনিয়তই যুদ্ধ করে যাচ্ছি। আমরা জানি যে এদের বিকাশকে যদিও আমাদেরকে জমা করে রাখতে হয়, আমাদেরকে কাউন্ট করে গুনে গুনে জমা করতে হয়। আর এই জমা করা বিভাগগুলোর অ্যাপ্লিকেশন নিশ্চিত করার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয়, মা বাবাদেরকে যুদ্ধ করতে হয়। তাই আমরা জানি যে ব্যবস্থাপনার এই শিশু আরোগ্যের সবচেয়ে মূল মন্ত্র সেটা হলো যে আর্লি ডিটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আমরা সবসময় বলি যে যত প্রাত চিহ্নিতকরণ করতে পারবো তত দ্রুত শিশুকে আমরা ইনক্লুশনের দিকে নিয়ে যেতে পারবো, তার ডেভেলপমেন্টকে তত ত্বরান্বিত করতে পারবো। সেই বিষয়ে ধারাবাহিকভাবে আমরা এর আগে বেশ কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর আগের যে পর্বটা ছিল তা ছিল আপনার আমাদের এর আগের পর্বটা আর কি ছিল যে শিশুকে আমরা বাসায় কিভাবে অ্যাসেস করব, অ্যাসেসমেন্ট, গার্জিয়ানরা নিজেরা কিভাবে শিশুকে তার সমস্যাগুলোকে অনুধাবন করবেন। অ্যাসেসমেন্ট আমরা জেনেছি যে ইনফরমেশন গ্যাদারিং, কিভাবে গ্যাদার করবেন তার সকল ইনফরমেশন। একজন গার্জিয়ান তো সর্বদা বাচ্চার সাথে থাকে, বাচ্চার প্রত্যেকটা কাজ তাকে দিয়ে করিয়ে নিতে হয়, বাচ্চার প্রত্যেকটা কাজ শিশুকে দিয়ে করিয়ে নিতে হয়। এই জন্য প্রত্যেকটা কাজের সময় শিশুর সাথে যে আমরা থাকছি সেই কাজগুলো গার্জিয়ানকে অবজার্ভ করতে হয়। আর এই অবজার্ভ করে গার্জিয়ান ইনফরমেশন গ্যাদার করতে পারে কি কোন দিকে কোন বিষয়টাতে স্পেসিফিক্যালি তার সমস্যা। আর সেই সমস্যাগুলো যদি গার্জিয়ান নিজেই কিছু সমাধান করার জন্য কিছু নিয়ম বের করে বা কিছু টেকনিক বের করে, পাশাপাশি যদি প্রফেশনালের সাহায্য নিয়ে থাকে, ইনস্টিটিউশনাল সাহায্য নিয়ে থাকে, তাহলে সেই ব্যবস্থাপনাগুলো আরও ভালো হতে পারে। সেই অ্যাসেসমেন্ট থেকে আজকে আমাদের যে অবজারভেশন, ডিটেকশন এবং ডায়াগনোসিস, আমি এই বিষয়টি আজকে আলোকপাত করব। যে আমরা গার্জিয়ানরা অনেক সময় খুবই উদ্বিগ্ন থাকি। কি বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকি? আমরা উদ্বিগ্ন থাকি শিশুর প্রেজেন্ট কন্ডিশনটা কোনটা, প্রেজেন্ট কন্ডিশনের সিভিয়ারিটিটা কতটুকু, প্রেজেন্ট কন্ডিশনের ফিউচার প্রসপেক্টটা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন থাকি। আমার এই কর্মজীবনে আমি অনেক এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে স্যার আমার শিশু ভালো হবে তো, আমার শিশুর সমস্যা কি খুব বেশি, আসলে আমার শিশুর সমস্যাটা কি ডায়াগনোসিস আপনি করছেন। এই প্রশ্নগুলো আমরা খুব বেশি শুনে থাকি। সবচেয়ে বেশি হতাশাজনক যে প্রশ্নটা, আমার সন্তান ভালো হবে তো,
এই বিশেষ এই কন্ডিশনগুলোতে আমরা ম্যানেজমেন্টকে বেশি প্রায়োরিটি দিই। আপনি ব্যবস্থাপনা প্রয়োগ করবেন, শিশুর যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর উপরে বেসিস করে আপনি ব্যবস্থাপনা অ্যাপ্লাই করবেন। যে ব্যবস্থাপনা আপনি প্রফেশনাল কাছ থেকে আপনি পাচ্ছেন বা আপনি নিজে লিটারেচার সার্চ করে কালেকশন করেছেন, সেই ব্যবস্থাপনা যত ভালোভাবে আপনি গ্রহণ করবেন, বাচ্চার তত ইমপ্রুভমেন্ট হবে, তত ভালো দিকে যাবে। কাজেই প্রথমে এই প্রশ্নটাই উত্তর দেয় যে স্যার আমার বাচ্চা ভালো হবে তো? আসলে ভালো হওয়াটা আপনি কিভাবে মিন করছেন? একটা ডিজিজ যখন আমরা বলি, ডিজিজ বা রোগ, একটা রোগ কিন্তু ভালো হওয়ার এই শব্দটা আমরা প্রয়োগ করতে পারি যে আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এই রোগটা 1 সপ্তাহ পর ভালো হওয়ার সম্ভাবনা আছে, ভালো হয়ে যাবে। কিন্তু যখন একটা কন্ডিশনের সময় আমরা এই শব্দটা আনবো, তখন কিন্তু আমরা আসলে নিশ্চুপ থাকি। আমরা কিন্তু ভালো হওয়া শব্দটা কখনো প্রয়োগ করি না। আমরা কই কি, অবস্থার পরিবর্তন হবে, উন্নতি হবে, আর উন্নতি জমতে জমতে ইনক্লুশন হবে। তাহলে সে যদি ইনক্লুশন হয়, নিজের প্রবলেম নিজে সলভ করতে পারে, তাহলে সেটাই তো একটা ভালো ভালো হয়ে যাওয়া। কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারবো না যে 3 মাসে সে ভালো হয়ে যাবে, 3 বছরে সে ভালো হয়ে যাবে, অথবা 12 বছরে সে ভালো হয়ে যাবে। আমরা শুধু বলতে পারি বাচ্চার ইমপ্রুভ হবে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হবে, আর ইমপ্রুভমেন্টে জমতে জমতে একসময় সে ইনক্লুশন হবে, একসময় সে ইন্ডিপেন্ডেন্ট হবে। আর এই জন্যে অনেক গার্জেনই আমরা ডায়াগনোসিসের পিছিয়ে খুব বেশি ওয়ারিড হয়ে থাকি। ডায়াগনোসিসটা অবশ্যই দরকার, মেডিকেল টার্ম হিসেবে বা মেডিকেল প্রফেশন হিসেবে আমরা ডায়াগনোসিসকে প্রায়োরিটি দিব। ডায়াগনোসিসটা অবশ্যই দরকার, কিন্তু অবশ্যই দরকারটা আবার ডিপেন্ড করবে আপনার অ্যাক্সেসিবিলিটির উপরে, আপনার অ্যাভেলেবিলিটি আর অ্যাক্সেসিবিলিটির উপরে ডিপেন্ড করবে। এখন আর প্রথমে আসি যে শিশুকে যে আপনি ডায়াগনোসিসের জন্য কোথাও নিয়ে যাবেন, তাহলে প্রথমে তো আপনাকে এই প্রবলেমগুলো বুঝতে হবে। শিশুর সাথে তো আপনি মা বাবা কাজ করছেন, ফ্যামিলি মেম্বাররা কাজ করছেন, বা সমাজের অন্য মানুষরাও অনেক সময় শিশুর সাথে থাকছেন। এখন মাল্টি ওয়েতে আপনি এই তথ্যগুলো এক জায়গায় আনতে পারেন। এই অবজারভেশন প্রথমে কিন্তু হচ্ছে অবজারভেশন, দেন আপনি ডিটেক্ট করছেন, ডিটেকশন, দেন আপনি যাচ্ছেন ডায়াগনোসিসের দিকে। প্রথমে অবজারভেশন, অবজার্ভ করে আমরা কি করছি, ডিটেক্ট করছি, হ্যাঁ এই জায়গায় প্রবলেম, এই জায়গাগুলোতে প্রবলেম। তারপর আমরা এটার উপরে বেসিস করে কিছু বিষয় নিয়ে আসি মাথায়, কিছু থিম নিয়ে আসি যে বাচ্চার কি কি প্রবলেম বাচ্চার আছে এবং আমাদের কোথায় কোথায় যাওয়া দরকার, কি ব্যবস্থাপনা নেওয়া দরকার। তাহলে অবজার্ভ করছি প্রতিনিয়ত, অবজারভেশন থেকে আমরা ডিটেক্ট করছি। ডিটেকশনটা কি আমি তাহলে এখন একটু ক্লিয়ার করি। ডিটেকশন প্রথমে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কি চিহ্নিত করতে হবে? আপনাকে বাচ্চার সমস্যা চিহ্নিত করতে হবে, বা কোন বাচ্চার সমস্যা। যদি আমি একটা স্কুলকে ধরি, একটা স্কুলে অনেক বাচ্চার সাথেই টিচার কাজ করছে। এখন টিচার কাজ করার সাথে অবজারভেশন থাকে, তার এই অবজারভেশনের মধ্যে থাকে যে কোন বাচ্চাটা স্লো রেসপন্স করছে, কোন বাচ্চা আই কন্ট্যাক্ট নেয়, কোন বাচ্চা রেস্টলেস বিহেভ দেখাচ্ছে, কোন বাচ্চাটা এই সকল বিহেভ দেখাচ্ছে যে অ্যাটেনশন করছে না, কমিউনিকেশন করছে না, রেসপন্স করছে না, ফলো ইনস্ট্রাকশনটা সে ফলো করছে না। তখন টিচার কি ডিটেক্ট করছে, এই বাচ্চাটার মধ্যে প্রবলেম আছে। তাহলে অনেক বাচ্চার মধ্যে থেকে টিচার একজনকে ডিটেক্ট করছে, বা যদি আরো একাধিক থাকে তাহলে ওই সকল বাচ্চাদেরকে ডিটেক্ট করছে যার মধ্যে এই প্রবলেমগুলোকে উনি পাচ্ছেন। তাহলে ডিটেকশনের মাধ্যমে কিন্তু আমরা প্রথমে বুঝতে পারছি যে হ্যাঁ একজন পার্সন যার মধ্যে প্রবলেম আছে। আর ডিটেক্ট করার জন্য কিন্তু এই শব্দগুলো, এই বিষয়গুলো টিচারের মাথায় বা গার্জেনের মাথায় থাকতে হবে। তাহলে ডিটেকশন করার পরে আমাদেরকে সেই ব্যবস্থা নিতে হবে। যদি স্কুলকেই আমরা ধরি, যে স্কুলে বা টিচার ডিটেক্ট করছে যে বাচ্চার মধ্যে অ্যাটেনশন স্প্যানের সমস্যা আছে, বাচ্চার মধ্যে কমিউনিকেশনসের প্রবলেম আছে, তাহলে তার জন্য স্পেশালি কিছু ব্যবস্থাপনা নিতে হবে। সর্বপ্রথম টিচার কিছু ব্যবস্থাপনা প্রয়োগ করবে, তারপর কি করবে, তাকে স্পেশালিস্টের কাছে পাঠাবে ডায়াগনোসিস করার জন্য। তারপরে আসছে ডায়াগনোসিস।
তাহলে ডিটেক্ট করে আমাদেরকে পার্সোনাল প্রবলেম বের করতে হবে, তারপর আমাদেরকে ডায়াগনোসিসের জন্য কোনো একজন বিশেষজ্ঞের কাছে যেতে হবে যিনি ডায়াগনোসিস করবে। ডিটেক্ট করার জন্য কিন্তু আবার আপনি বেসিক কমন সেন্সগুলো অ্যাপ্লাই করছেন, আপনার যা নলেজগুলো আছে সেই নলেজগুলোকে অ্যাপ্লাই করছেন, কিন্তু যখন ডায়াগনোসিস করবেন তখন আপনার থিওরিটিক্যাল নলেজ বা কোনো রকমের ফর্মাল অ্যাসেসমেন্ট লাগবে। ফর্মাল অ্যাসেসমেন্ট ছাড়া কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি না। আমরা আমাদের মেডিকেল সাবজেক্ট অনুযায়ী অনেকভাবে আমরা এই ডায়াগনোসিসগুলো করে থাকি, অনেকভাবে। কিন্তু যদি আমরা একজন অটিজম শিশুকে ধরি, তাহলে তার ডায়াগনোসিস করার জন্য যে অ্যাসেসমেন্টটা দরকার, সেই অ্যাসেসমেন্ট কি অ্যাভেলেবল সব জায়গায় আছে? অনেক প্রফেশনরা, আমরা যারা প্রফেশনাল, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট বা স্পেশাল টিচার বা বিভিন্ন রকম প্রফেশনাল যে আমরা আছি, সাইকোলজিস্ট, আমরা কিন্তু আমাদের কনসেপ্ট থেকে, আমাদের নলেজ থেকে আমরা অ্যাসেসমেন্টটা করি। আর এই অ্যাসেসমেন্টটা কিন্তু যেমন আমরা যখন করি অ্যাজ এ ভিউ অফ অকুপেশনাল থেরাপি কনসেপ্ট থেকে করি, কিন্তু অটিজম, আমার শিশুর যে অটিজম, এই অটিজম যদি আমি প্রপারলি তাকে লিখেই যে অটিস্টিক চাইল্ড, তাহলে কিন্তু অটিজম ডায়াগনস্টিক যে স্কিডিউলটা আছে সেটা অবজার্ভ করতে হবে, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখন অ্যাডল্টস 2। এটা অ্যাসেস করতে গেলে আপনাকে এভাবে ট্রেনিং প্রাপ্ত হতে হবে, ট্রেনিং প্রফেশনাল হতে হবে, সার্টিফাইড হতে হবে, যে সার্টিফিকেশনের মাধ্যমে আপনি তাকে সার্টিফাই করবেন অ্যাডল্টস 2-র মাধ্যমে অটিজম বা অটিস্টিক বাচ্চা। পাশাপাশি কার্ড, চাইল্ডহুড অটিজম রেটিং স্কেল, এই কার্ডসের মাধ্যমেও আমরা অনেক সময় অ্যাসেসমেন্ট করি। এই কার্ডস অনেকেই আমরা অ্যাপ্লাই করি, কার্ডস প্রয়োগ করেও কিন্তু আমরা অটিজম কিনা সে ডায়াগনোসিস করি। তাহলে এর উপরে নলেজ থাকতে হবে। এখানে অনেক অকুপেশনাল থেরাপিস্ট, অনেক প্রফেশনাল আছে, সবাই কিন্তু অ্যাডল্টসের উপরে প্রশিক্ষণপ্রাপ্ত না, সবাই কিন্তু কার্ডসের উপরে প্রশিক্ষণপ্রাপ্ত না। যখন আমরা স্পেসিফিক কোনো চার্ট ইউজ করছি না, অ্যাসেসমেন্ট টুল ইউজ করছি না, তখন আমরা কি আমাদের কনসেপ্ট, অকুপেশনাল থেরাপির কনসেপ্ট থেকে আমরা অ্যাসেসমেন্টটা করছি, এবং এখান থেকেও আমরা তাকে ডায়াগনোসিস করতে পারছি যে বাচ্চা অটিজম, ADHD, বাচ্চা সেন্সরি প্রবলেম, ডাউন সিনড্রোম, আর্ট পালসি, সেরিব্রাল পলসি বা আদার্স কন্ডিশন। তাহলে অ্যাসেসমেন্ট করার জন্য প্রথমত আমাদের স্পেসিফিক কিছু অ্যাসেসমেন্ট করার জন্য আমাদেরকে কিন্তু স্পেশালি ট্রেইনড হতে হবে। কারণ ওভারঅল অ্যাসেসমেন্ট একটা আর স্পেশালি অ্যাসেসমেন্ট আরেকটা। এখন ডায়াগনোসিস, একটা ডিজিজ, ডক্টরের ক্ষেত্রে ডায়াগনোসিসটা যতটা ইম্পর্টেন্ট, একটা কন্ডিশনের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে সেই ডায়াগনোসিসটা কিন্তু আমরা সবসময় সেই রকম প্রপার ইম্পর্টেন্স সবসময় আমরা নাও দিতে পারি। কারণ হলো আমাদের চিকিৎসার যে মেথডটা, আমরা যে চিকিৎসা অ্যাপ্লাই করি সেটা কিন্তু সিমটোমেটিক, সিমটোমের উপরে বেসিস করে আমরা চিকিৎসা অ্যাপ্লাই করি। যদি আমি কন্ডিশনের নাম ধরি যে ADHD, চঞ্চলের এই নামের উপরে কোনো চিকিৎসা নাই, বা অটিজম নামের উপরে কিন্তু কোনো চিকিৎসা নাই, অথবা সেন্সরি সমস্যার কিন্তু কোনো চিকিৎসা নাই। আমরা চিকিৎসা প্রয়োগ করি এই সেন্সরি সমস্যা, অটিজম অথবা চঞ্চল, এই কন্ডিশনগুলোর জন্য বাচ্চার কি অ্যাসোসিয়েটেড প্রবলেম, সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য, তার ফাংশনকে ত্বরান্বিত করার জন্য আমরা কন্ডিশনের উপরে বেসিস করি না, আমরা প্রবলেমের উপরে বেসিস করে বাচ্চাকে ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে থাকি। তাহলে আমরা কন্ডিশন জানা দরকার আছে, কারণ কন্ডিশনের উপরে ডিপেন্ড করে বাচ্চার ইমপ্রুভমেন্টটা কতটুকু হবে। একটা সিভিয়ার অটিস্টিক বাচ্চা যতটুকু ইমপ্রুভ করবে, একটা মাইল্ড অটিস্টিক বাচ্চা অথবা আদার্স কন্ডিশনের বাচ্চা হয়তো বা তার চেয়ে বেশি ইমপ্রুভমেন্ট আনবে। এই অ্যাজাম্পশনটুকু আমরা অনেক সময় রাখতে পারি অন দ্য বেসিস অফ কন্ডিশন, কিন্তু এটা কি সবসময় দরকার? গার্জিয়ানকে এটা কি জানা খুব দরকার আমার বাচ্চা সিভিয়ার অটিজম, আমার বাচ্চা খুব বেশি ইমপ্রুভ হবে না, সেক্ষেত্রে তো ডিপ্রেশনটা বেশি বাড়বে। এটা ভ্যারি করে প্রফেশনাল কিভাবে আপনাকে গাইড করছে, কিভাবে ইনফরমেশনটা আপনাকে দিচ্ছে, আর গার্জিয়ান কিভাবে রিসিভ করছে তার উপর ডিপেন্ড করে। আমরা খুবই জানি আরও মানতেও চাই যে আমরা সবকিছু মেনে নিব, সবকিছু আমরা বুঝি, কিন্তু আবেগকে সবসময় কি কন্ট্রোল করতে পারি? আমরা আবেগকে কি সবসময় কন্ট্রোল করা যায়?
কাজে আমরা তীব্রতার দিকে মুভমেন্ট না করে তীব্রতা বেশি, কাজও করতে হবে বেশি। আসলে এই শব্দটা আমি আসলে প্রয়োগ করতে চাই না। তীব্রতা বেশি, কাজও করতে হবে বেশি। সকল শিশুর উপরেই বেশি কাজ করতে হবে। সকল শিশুর উপরেই আপনি বেশি কাজ করেন, যার মাইল্ড প্রবলেম সে দ্রুত ইনক্লুশন হয়ে যাক। এখন যার মাইল্ড প্রবলেম তার জন্য কি আমরা স্লো কাজ করে তাকে কি লেন্দি সময় ব্যাপী কাজ করে ইনক্লুশন করব না। সকল শিশুর সাথেই আপনাকে খুব বেশি কাজ করতে হবে, খুব বেশি কাজ সবার জন্য অ্যাড করতে হবে। তাহলে আপনি মাইল্ড প্রবলেম হলে দ্রুত ইনক্লুশন হবে, মাইল্ড প্রবলেম হলে দ্রুত বাচ্চা রিসিভ করবে, আর যদি সিভিয়ার প্রবলেম হয় বাচ্চার সময় অনেক লেন্দি লাগবে। কাজেই সিভিয়ার বাচ্চা হইলে বাচ্চার সাথে আমরা বেশি কাজ করব, মাইল্ড প্রবলেম হলে বাচ্চার সাথে কম কাজ করব, এই কনসেপ্ট যেন আমাদের ব্রেন থেকে চলে যায়। আমরা সকল বাচ্চার সাথে খুব বেশি কাজ করব। বেশি মানে বাচ্চার যেটুকু দরকার সেটুকু অনুপাতে আমরা কাজ করব। তাহলে ডিটেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে গুরুত্ব দেন ডিটেকশন। আপনি 1 বছরেই দেখতে পাচ্ছেন বাচ্চা আই কন্ট্যাক্ট করে না, বাচ্চা কমিউনিকেশন করে না, বাচ্চাকে ডাকলে বাচ্চা সাড়া দিচ্ছে না। এই জিনিসগুলো মেনে নিতে হবে আর ডিটেক্ট করতে হবে। হ্যাঁ, আমার বাচ্চার মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে হয়তো বা, তাহলে আর্লি ডিটেকশন হলে আপনি আর্লি ম্যানেজমেন্ট সিক করবেন। আপনি প্রফেশনালের কাছে যাবেন, ডক্টরের কাছে যাবেন, আপনি নিজে লিটারেচার সার্চ করবেন। কিন্তু যখন দেখবেন যে আপনি এগুলোকে স্কিপ করে যাচ্ছেন, 1 বছর হয়ে গেছে বাচ্চা ডাকলে তাকায় না, বাচ্চা আই কন্ট্যাক্ট নাই, বাচ্চা 1 বছরের যে কাজ সে কাজগুলো করে না, তখন কি করবেন? 2 বছর পার হয়ে যাবে, স্কিপ করে যাচ্ছেন, সময়গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সময় তো নষ্ট হচ্ছেই, এই যে 5 বছর পর্যন্ত যে সেন্সরি ইন্টিগ্রেশনটা হওয়ার কথা সেটাও বাধাপ্রাপ্ত হচ্ছে। কাজেই ডিটেকশনটা খুবই ইম্পর্টেন্ট রেদার দেন ডায়াগনোসিস। আগে তো ডিটেক্ট করবেন, ডিটেক্ট করে প্রবলেম যে আছে যে প্রবলেমগুলো বের করেন, সিক করেন বাচ্চার সাজেশন বা ম্যানেজমেন্ট। যখন দেখবেন যে আপনি বুঝতে পারছেন, প্রফেশনাল আপনাকে সাজেশন দিচ্ছে, আপনি সেগুলো অ্যাপ্লাই করছেন, দ্যাটস বেটার। এবং যখন আপনি প্রফেশনালের কাছে যাবেন তখন তো অবশ্যই প্রফেশনাল আপনাকে একটি কন্ডিশনের নাম বলবে যে কোন কন্ডিশনের মধ্যে আমরা তাকে রাখছি, অটিজম, এডিএইচডি, সেন্সরি আর্পালসি, সেরিব্রাল পলসি বা আদার্স কন্ডিশন। সো কন্ডিশন ইজ নট ম্যাটার। কন্ডিশনকে সবসময় গুরুত্ব আপনাকে দিতে হবে না। আপনি সন্তানকে ডিটেক্ট করেন যে বাচ্চার প্রবলেম আছে, এবং এগুলোকে যত তাড়াতাড়ি রিসিভ করতে পারবেন আপনার বাচ্চার ইমপ্রুভমেন্ট তত বেশি হবে। আমাদের সমাজে এটা আমরা এখনো খুব কম দেখি। বাচ্চা দেরিতে কথা বলবে, অনেকে দেরিতে কথা বলছে। উদাহরণ টেনে নিয়ে আসি যে অমুক দেরিতে কথা বলছে, তোমার বাবাও দেরিতে কথা বলছে, ওই বাচ্চাটাও তো অনেক দেরিতে কথা বলছে। কখনো উদাহরণ টানতে যাব না। এভরি পার্সন ইন্ডিভিজুয়াল। অমুক দেরিতে কথা বলছে বলে যে আপনার সন্তানও দেরিতে কথা বলবে এর তো গ্যারান্টি নাই। যদি না বলে তাহলে কি এই যে দেরিটা করছেন 2 বছর 3 বছর, এই সময়টা কি আর ফিরে আসবে? এর মধ্যে 5 বছর অতিক্রম করে ফেলছে, মানে প্রপার সেন্সরি ইন্টিগ্রেশনের যে টাইমটা, সেই টাইমটা ওভারকাম করে ফেলছেন আপনি। তখন এই সময়টা কি হবে? আপনার ডিপ্রেশন বাড়বে, হাই করবেন, এই সময়টা রিটার্ন আসবে না। বিজ্ঞানের যুগ এখন আমাদের তথ্য প্রযুক্তির যুগ। আমরা লিটারেচার, আমরা গুগলে সার্চ করলে সব কিছু পেয়ে যাই হাতের মধ্যে। আমরা চাইলেই সব দেখতে পারি, চাইলেই অনেক কিছু বুঝতে পারি। কাজে এখন আর সেই শব্দ নাই যে অমুক বাচ্চা দেরিতে কথা বলছে, আমার বাচ্চা দেরিতে কথা বলতে পারে। কাজে ডিটেকশন করুন, বাচ্চাকে মেনে নিন যে আমার বাচ্চার সমস্যা, বাচ্চার কম সমস্যা হলেও কেন আমরা এই কম সমস্যাকে রাখবো। সো তৎক্ষণাৎ তার জন্য ব্যবস্থাপনা আপনাকে সার্চ করতে হবে। কোথায় গেলে এই সমস্যা আপনি সলভ করতে পারবেন, সেই জায়গায় গিয়ে আপনাকে সেই প্রবলেমটাকে তুলে ধরতে হবে এবং সমস্যা সিক করতে হবে, ম্যানেজমেন্ট সিক করতে হবে। কাজেই আর্লি ডিটেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেদার দেন ডায়াগনোসিস। ডায়াগনোসিসটা একটা স্ট্রাকচার, একটা ফর্মাল বিষয়, যে ফর্মাল বিষয়টা আপনার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করবে যে আপনার আছে কিনা। আমি যদি রিমোট এলাকার চিন্তা করি, গ্রামে অথবা থানা লেভেলে কোনো একটা শহরে, যেখানে আপনার ডায়াগনোসিস করার জন্য জায়গা নাই, ট্রেন্ড পারসন নাই, তাহলে আপনার হাই হতাশে করার কোনো দরকার নাই। আপনার ডায়াগনোসিস
বাচ্চার ইমপ্রুভমেন্ট আনবে না। বাচ্চাকে ব্যবস্থাপনা গ্রহণ করুন দ্রুত, এবং এই ব্যবস্থাপনা আপনার সন্তানের জন্য ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। ব্যবস্থাপনা অনেকেই দিতে পারে, প্রফেশনালরা দিতে পারে, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আমাদের সব জায়গাতেই এখন রেখেছে। ওনাদের যে কাজগুলি করে প্লে কাজ, সেই প্লে কাজগুলো আপনার ডেভেলপমেন্ট আনবে। লিটারেচারে আপনি যা দেখবেন সেগুলো আপনার ডেভেলপমেন্টটাকে নিয়ে আসবে। কাজেই নিজে থেকে অনেক কিছু আমরা রিসিভ করব, আমরা করব, তার পাশাপাশি প্রফেশনালকে সিক করব, প্রফেশনালরা যে গাইডলাইন দেবে সেটা ফলো করব। কাজেই আমরা ডায়াগনোসিসে সিক করবো না সবসময়। ডায়াগনোসিসটা অবশ্যই দরকার বাচ্চার কন্ডিশন দেখার জন্য, আর এই কন্ডিশনের উপরে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টটা নির্ভর করে। কিন্তু আমি বলে এমন না যে ডায়াগনোসিস না হলে বাচ্চার চিকিৎসাটা হবে না। আমি এই বিষয়টা আজকে নিয়ে এসেছি যে আমার অনেক গার্জিয়ানই এই শব্দটা প্রয়োগ করে যে আমার বাচ্চা কি অটিস্টিক, আমার বাচ্চা কি অটিস্টিক। একটা সামান্য প্রবলেম হলেও আমরা খুব ব্যাকুল হয়ে যাই, আমার বাচ্চা কি অটিস্টিক। ধরেন আপনার বাচ্চা অটিস্টিক অথবা আপনার বাচ্চা অটিস্টিক না, কি হবে? আপনার সমস্যা নিয়ে কাজ করুন, আপনি আপনার শিশুর সমস্যাটা নিয়ে কাজ করুন। আপনার এখানে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অটিজম হলেও আপনাকে কাজ করতে হবে, অটিস্টিক না হলেও আপনাকে সমস্যার জন্য কাজ করতে হবে। আপনার তো সমস্যা আছে, আপনার সন্তানের তো সমস্যা আছে, এই সমস্যাটার জন্যই তো আপনার মনে প্রশ্ন আসছে আপনার বাচ্চা কি অটিস্টিক। না, অটিজম কোনো ভয়ের কথা না। কেন ভয়ের কথা হিসেবে আমরা এটাকে ভয় করব? করে কোনো লাভ হবে? বাচ্চাকে ইমপ্রুভ করবে? বরঞ্চ ডিপ্রেশন, হতাশা আপনাকে ডুবিয়ে দিবে। আপনি কাজ করার কোনো আগ্রহ পাবেন না, আপনার আগ্রহটা হারায় ফেলবেন। সো ডায়াগনোসিসটা অনেক সময় ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। সো প্রফেশনাল যদি এখানে থাকি, প্রফেশনাল দেখছি আমরা অবশ্যই সঠিক কথাটাই বলবো, কিন্তু পজিটিভ আকারে বলবো। সঠিক কথা পজিটিভ আকারেও বলা যায়। বাচ্চা অটিজম সিভিয়ার প্রবলেম, এটাকে আপনি পজিটিভ আকারে তাকে বলতে পারবেন। বাচ্চার সাথে কাজ করতে হবে, কাজের বিকল্প নাই। বা গার্জিয়ানকে বুঝাই দিতে হবে যে বাচ্চার অটিজম, তো আমি মনে করছি বাচ্চার সিভিয়ার অটিজম কন্ডিশনই আমি কনসিডার করছি, কিন্তু এর জন্য আপনাকে অনেক বেশি কাজ করতে হবে। আপনার হতাশার কিছু নাই, ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে। ইমপ্রুভমেন্টটা কিন্তু ডিপেন্ড করবে আপনার কাজের উপর। আপনি যতটুকু এফোর্ট দিবেন, যেভাবে কাজ করবেন, বাচ্চার ইমপ্রুভমেন্ট সেইভাবেই আগাতে থাকবে। তো ডায়াগনোসিসটা আমাদের হাতের কাছে আছে, আমরা ইজিলি পিক করতে পারছি, তখন আপনি দৌড়ান। কিন্তু সেই ডায়াগনোসিস করার জন্য সেই গ্রামগঞ্জ থেকে ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার আশেপাশে যে মেডিকেল কলেজ আছে, জেলা সদর হাসপাতাল আছে, থানা হাসপাতাল আছে, সেই হাসপাতালে সিক করুন। আমার মনে হয় অনেক ডক্টররাও এখন এই বেসিক কিছু ব্যবস্থাপনা জানে, যারা সিক করতে পারে, যারা বলতে পারে। আর বেসিক ব্যবস্থাপনা তাকে রিসিভ করুন। এখানে হাই হাই করার কোনো দরকার নাই, এখানে হতাশায় পড়ার কোনো দরকার নাই। তারপর আপনি সময় সুযোগ মতো ঢাকা কেন্দ্রিক বিভিন্ন বড় শহরগুলোতে কোনো ডেভেলপমেন্টাল সেন্টারগুলোতে যান, যেখানে মাল্টি প্রফেশনাল ইনভলভমেন্ট আছে। ওখান থেকে আপনি হয়তো ডায়াগনোসিসটা হতে পারবেন, আপনি প্রপার সাজেশনটা পাবেন। কাজে আর্লি ডিটেকশন করেন আপনি নিজে, গার্জিয়ান নিজে আর্লি ডিটেকশন করবেন, এবং আর্লি ডিটেকশন করার পর আপনি নিজে বাচ্চাকে বেশি করে সময় দেন। আসল ওষুধ হলো বাচ্চাকে বেশি করে সময় দেওয়া। এই একটা ওষুধ, এটা হলো বাচ্চার অ্যান্টিবায়োটিক, এটাকে আপনাকে কন্টিনিউ চালাতে হবে। বেশি করে সময় দেয়া, বেশি করে সময় দেওয়াটা আপনি কিভাবে কার্যকরী করবেন সেটা আপনাকে গাইডলাইনটা দিবে প্রফেশনাল বা কোনো রকমের ট্রেন্ড পারসন। তাহলে আমি বুঝতে পারলাম যে ডায়াগনোসিসটা কি রোগ নির্ণয় করা। এর বাংলা ডায়াগনোসিসটা হলো অটিজম, এই নামটাকে কনফার্ম করা, সিভিয়ার অটিজম এটাকে কনফার্ম করা, বাচ্চার সেরিব্রাল পলসি এটাকে কনফার্ম করা। তার মানে কোন কন্ডিশনের বাচ্চা সেটাকে কনফার্ম করা হলো ডায়াগনোসিস। যেটা আপনার যদি অ্যাভেলেবিলিটি থাকে বা আপনার কাছে আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি নেবেন, কিন্তু এটা নিতেই হবে এই মুহূর্তে এমন কিছু না। আপনি হতাশায় কখনো ডুববেন না, আমার বাচ্চা কি অটিজম, আমার বাচ্চা কি অটিস্টিক, এই হতাশায় আপনাকে কখনোই পড়া দরকার নাই। আপনি প্রবলেমগুলো দেখেন, আর যে স্পেসিফিক প্রবলেমটাকে আপনি ডিটেক্ট করবেন সেই স্পেসিফিক প্রবলেমটার উপরে স্পেসিফিক ম্যানেজমেন্ট থাকবে। যেমন ধরেন
একই প্রবলেম অনেক মাল্টি কন্ডিশনের মধ্যেই থাকতে পারে, একই প্রবলেম মাল্টি কন্ডিশনের মধ্যে থাকতে পারে। সবার ক্ষেত্রে একই রকমের ব্যবস্থাপনা হবে যদি অ্যাসোসিয়েটেড আদার্স কোনো প্রবলেম না থাকে। কাজে আপনি মনে রাখুন যে কন্ডিশনে বাচ্চার কোনো চিকিৎসা নাই, চিকিৎসা হলো সিমটমের উপর বেসিস করে আমরা দিয়ে থাকি। আর এই সিমটমগুলো হলো বাচ্চা আই কন্ট্যাক্ট নাই, বাচ্চার অ্যাটেনশন স্প্যান কম, বাচ্চার সেন্সরিতে হাইপার রেসপন্সিভ, বাচ্চার রেস্টলেসনেস বিহেভ, বাচ্চার মোটর প্ল্যানিং কম, বাচ্চার প্রিটেন্ড অ্যাকশন করে না, বা আদার্স কন্ডিশন যেগুলো আপনি বুঝতে পারেন আপনার মাথায় আছে। বাচ্চার কথা বলে না, শেয়ার করে না, আপনি ওই সমস্যার উপরে কাজ করুন। এখন যে কন্ডিশনে বাচ্চা হোক ইমপ্রুভ হবে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হবে। কাজে আমার আজকে বিষয়টা ছিল যে ডায়াগনোসিস যেটাই হোক, ডায়াগনোসিস যাই হোক, আপনাকে প্রবলেমের উপরে কাজ করতে হবে। আর প্রবলেমের উপরে কাজ করতে থাকুন। যখন আপনার সম্ভব হবে কোনো ডায়াগনোসিস পিক করা, কোনো প্রফেশনালের কাছে গিয়ে আপনি তখন সেটা পিক করবেন, কিন্তু আজকেই করতে হবে এমন কোনো ইস্যু না। এটা জানতে পারলে ভালো শেষ নেই। আমরা অনেক কিছুই ভালো হিসেবে করতে পারি, কিন্তু আর্লি ডিটেকশনটা আরো বেশি ভালো। আর্লি ডিটেকশনটা কিন্তু মায়ের কাছ থেকে হবে। শুধু এটাই না, আপনি একটা পার্কে গেছেন, পার্কে অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চার গার্জিয়ান আছে, তো অনেক বাচ্চা, অনেক গার্জিয়ান, অনেক সবাইকে দেখতেছি। এই দেখার মাঝে কিন্তু একজন গার্জিয়ান অবজারভেশনের মাধ্যমে ডিটেক্ট করে ফেলবে যে এই বাচ্চা একটু স্লো, এই বাচ্চার মধ্যে কমিউনিকেশন দেখা যাচ্ছে না, এই বাচ্চা অন্য কারোর সাথে খেলছে না। তখন গার্জিয়ান, আপনি যে গার্জিয়ানের বাচ্চা সন্তান, সেই গার্জিয়ানকে একটু অ্যালার্ট করে দেন। দেখেন আপা বা ভাই, আপনি কিছু মনে করবেন না, আপনি একটু আপনার সন্তান এই বিহেভগুলো আমি একটু কম দেখতে পাচ্ছি, আপনি কি এগুলো কি বুঝেন, বা আপনি একটু চিন্তা করেন যে সেই যে কথা বলছে না, কারোর সাথে খেলছে না, বলটা শেয়ার করছে না, কারোর সাথে শেয়ার করে রাইডে উঠতেছে না। আপনি একটু দেখেন যে নিজে বুঝেন, আর অন্য কোনো প্রফেশনালের কাছে গিয়ে একটু আপনি কথা বলেন। এতে কিন্তু ওই গার্জিয়ানকে অপমান করা হবে না। আপনি ওই গার্জিয়ানকে অ্যালার্ট করলেন, ওই গার্জিয়ান যদি প্রফেশনাল কাছে গিয়ে থাকে আপনাকে বলবে হ্যাঁ আমি গিয়েছিলাম, আমি জানি, আমি ব্যবস্থাপনা নিচ্ছি। আর যদি না গিয়ে থাকে, সে কি জানলো, তার টাইমটা সেভ হলো, মানে সে হয়তো আরো অপেক্ষা করতো, যে অপেক্ষা বাচ্চাকে কি করতো, ডিলে করে দিত, বিলম্ব করে দিত। কিন্তু আপনি এইটুকু হেল্প কিন্তু করতে পারেন। আমরা একজন গার্জিয়ান আর একজন গার্জিয়ানকে এইটুকু হেল্প করতে পারি যে সন্তানের কোনো সমস্যা যদি আমরা দেখি, কোথায়, কোনো মার্কেটে, কোনো শপিং মলে, কোনো পার্কে, কোনো রেস্টুরেন্টে, বা আপনার সমাজের কোনো একটা রাস্তায়, প্লিজ বি অ্যালার্ট। আপনি একটু অ্যালার্ট করে দেন, এটা আপনার সামাজিক দায়িত্ব। মানুষকে সেবা করার তো অনেক উপায় আছে, এটা একটা বড় সেবা। আপনি সেই বাচ্চার মাকে অ্যালার্ট করলেন, ইনফর্ম করে দিলেন। আমাদের সমাজে এখনো অনেক গার্জিয়ান আছি, আমরা এগুলো বুঝি না। যারা বুঝি না ওরা কিন্তু বিলম্ব করছি। যখন দেখা যায় যে 7 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, এত বড় মেয়ে, এত বড় ছেলে আমার এখনো কথা বলে না, স্কুলে যাইতে পারছে না, তখন আমরা দৌড়াই। কি করব, প্রফেশনালের কাছে যাই, বিভিন্ন জায়গায় যাই। কাজে এইটুকু সেবা আমরা যারা অ্যালার্ট গার্জিয়ান, আমরা যারা অ্যাওয়ার গার্জিয়ান, সেই অ্যাওয়ার গার্জিয়ান যারা জানে না তাদেরকে আমরা ইনফর্ম করতে পারি প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটা সময়। গার্জিয়ানকে বলার সময় অবশ্যই সম্মানের সাথে বলবেন, ভদ্রতার সাথে বলবেন, যেন সে কোনো রকমের নিচু মনে না করে, কোনো রকমের দ্বিধা বোধ না করে। সো আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট রেদার দেন ডায়াগনোসিস। ডায়াগনোসিসটা তো পরের ধারা। আপনি যত আর্লি ডিটেক্ট করতে পারবেন তত দ্রুত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। তারপরে আসবে ব্যবস্থাপনা, তারপরে আসবে আপনার ডায়াগনোসিস। ডায়াগনোসিসটা অবশ্যই একটা ফর্মাল ইস্যু। ফর্মাল ইস্যুতে বিভিন্নভাবে ডায়াগনোসিসটা হয়। আর এই ডায়াগনোসিস, ম্যাক্সিমাম ডায়াগনোসিস হলো অবজারভেশন। অবজারভেশন মানে দেখে, বাচ্চার সাথে খেলে আমরা কিছু স্কেল বা কিছু ফর্ম ফিল আপ করি। সেই ফর্ম ফিল আপ করাটা কিন্তু এক একজন প্রফেশনাল এক একভাবে স্কোরিংটা করবে, তার কনসেপ্ট থেকে, তার নলেজের ডিপ, তার গভীরতা থেকে, নলেজের গভীরতা থেকে করবে।
কাজেই সবসময় রেজাল্ট এক নাম আসতে পারে, যে অটিজম স্কেল আমার কাছে মাইল্ড বা আমার কাছে যেটা মডারেট মনে হচ্ছে আজকে, সেটা কিন্তু আরেকজনের কাছে সিভিয়ার মনে হতে পারে। দুটাই ঠিক, কোনটাকে কিন্তু আপনি ভুল বলতে পারবেন না। কাজে অবজারভেশন ডায়াগনোসিস করার জন্য এত বেশি জরুরি, আপনাদেরকে খুব বেশি আর্লি দৌড়াতে হবে এমন না, করতে পারলে ভালো। যারা করবে ওরা নিশ্চয়ই আপনাকে বেটার সাজেশন দেবে, আর বেটার সাজেশন আমরা সবাই এক্সপেক্ট করি। কিন্তু এটা যদি আমার হাতে নাগালের মধ্যে না থাকে, আমার হতাশা করার দরকার নেই। আমরা আগে ডিটেক্ট করে সেই ব্যবস্থাপনাটা গ্রহণ করি। আমরা সিমটমের উপরে চিকিৎসা দিয়ে থাকি, আর কন্ডিশনকে ডায়াগনোসিস করার মধ্যে দিয়ে কোনো চিকিৎসা নাই। আমরা আপনাকে ভালোভাবে আপনার রুটিনটাকে বুঝিয়ে দিতে পারি, আপনার ব্যবস্থাপনাগুলো আপনাকে বুঝিয়ে দিতে পারি। আমার মনে হয় আজকে ইস্যুটা বুঝতে পারলাম। আমরা এর আগে একটি ক্লাসে অ্যাসেসমেন্ট করিয়েছি, আপনি অবজার্ভ করেন, ইনফরমেশন গ্যাদার করতে থাকেন, আপনার সন্তানকে নিয়ে আপনার রিসার্চ করেন, যে প্রবলেমটা পাবেন সেটার উপরে ব্যবস্থাপনা গ্রহণ করবেন, আর গ্রহণ করার পর আপনি এটার উপরে কি ব্যবস্থাপনা নিচ্ছেন, সেই ব্যবস্থাপনায় কতটুকু ইমপ্রুভ হচ্ছে, এগুলো নিয়ে রিসার্চ করেন প্রতিদিন। আর আপনাকে কাগজ কলম ব্যবহার করতে হবে ইন এভরি অ্যাসপেক্ট। প্রত্যেকটা ক্ষেত্রে কাগজ কলম আপনি ব্যবহার করুন। যদি কাগজ কলম ব্যবহার করে আপনি বিচক্ষণতার সাথে কাজ করেন, বাচ্চার ইমপ্রুভমেন্ট গ্র্যাজুয়ালি অবশ্যই হবে। আর এই কাজের মধ্যে কোনো রকমের আপনাকে কনসিস্টেন্সিকে বিঘ্ন করা যাবে না। কনসিস্টেন্সি মানে হলো, মানে যে লেভেলে তাকে আগাতে হবে, যে লেভেলে আপনাকে কাজ করতে হবে, সেই লেভেলটা আপনি একই ধারাবাহিকতায় রাখবেন। 2 সপ্তাহ কাজ করলেন, 1 সপ্তাহ গ্যাপ দিলেন। 2 মাস কাজ করলেন, 2 সপ্তাহ কাজে বিঘ্ন ঘটলো। এইটাতে খুবই গুরুত্ব দিবেন যে বাচ্চা এরকম করা যাবে না। তৈলাক্ত বাসের মতো বাচ্চাকে নিচে নামানো যাবে না, বাচ্চাকে উঠাতেই হবে, গ্র্যাজুয়ালি উঠাতে হবে। আর উঠানোর ক্ষেত্রে কিছুটা তো সে অবশ্যই নামবে, নামার হারটা যেন কন্টিনিউ যেন না বাড়ে নামার হার। তাহলে ডিটেকশন অ্যান্ড ডায়াগনোসিসটা আমরা বুঝতে পারলাম। ডায়াগনোসিসটা আমরা জানি রোগ নির্ণয় করা, আর ডিটেকশন মানে হলো চিহ্নিত করা, প্রবলেম চিহ্নিত করা। আমরা তো বুঝতে পারলাম বিষয়টা। আমরা ডিটেক্ট করব, আমরা অনেকের মধ্যে থেকে, অনেক বৈশিষ্ট্যের মধ্যে থেকে স্পেসিফিক বৈশিষ্ট্যগুলোকে পিক করব। আমরা কোন পার্সন ডিটেক্ট করব, কোন পার্সনের মধ্যে প্রবলেম, তারপর আমরা তাকে ডায়াগনোসিসের জন্য প্রফেশনালের কাছে রিফার করব বা প্রফেশনালের কাছে যাব। প্রফেশনাল ডায়াগনোসিস করার পর আপনাকে ম্যানেজমেন্ট দিবে। ম্যানেজমেন্টের আগেই আপনাকে কিছু ব্যবস্থাপনা নিতে হবে, আপনার নিজের মধ্যে থেকে এবং আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে। আশা করি আজকের বিষয়টা আমরা বুঝতে পারলাম। ডায়াগনোসিসটা দরকার, কিন্তু ডায়াগনোসিসের পিছিয়ে ছুটে আমরা সময় নষ্ট করব না। আমাদের যে ভিতরে যে আবেগ আছে, সেই আবেগটাকে আমরা প্রশমিত করব না। আমরা সচেতন হব, মেনে নিব। সর্বপ্রথম বাচ্চার প্রবলেমটা মেনে নিব, বাচ্চার প্রবলেমকে মেনে নিয়ে বাচ্চার প্রবলেমের জন্য কাজ করব। তাহলেই দেখবেন বাচ্চা দ্রুত ইমপ্রুভ করবে। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমি আজকে প্রশ্ন উত্তর পর্বে যাব। আজকে প্রশ্ন উত্তর পর্বে একটা এখানে দেখতে পাচ্ছি, স্পেশাল বাচ্চাদের প্যারেন্টসরা স্পেশাল বেবির জন্য সম্ভব হেল্প করে উচিত পজিটিভ ভাবে। খুবই ভালো। আমাদের একজন গার্জিয়ান ইসমাত জাবিন, ইসরাতের আম্মু, না আরিয়ানার আম্মু, মেবি আরিয়ানার আম্মু খুব ভালো কথা বলেছে। আমরা একটু শুনি কথাটা। স্পেশাল বাচ্চাদের প্যারেন্টসরা স্পেশাল বেবি জন্ম দিয়েছে বলে কোনো পাপ করে না। ঠিক কথা। আসলে কিন্তু এটা পাপের ফল না, আমরা তো জানি এটা কি পাপের ফল না। আমরা এখনো বলি আননোন কজ, এখনো যেহেতু স্পেসিফিক কজ আমরা খুঁজে পাইনি, কাজেই আমরা এই গার্জিয়ানদের কোনো দোষ নেই এই বাচ্চার জন্য। আমরা যখন কথা বলবো পজিটিভলি বলবো এই বিষয়ে। আমি এই কথাটা শেয়ার করেছি, যথেষ্ট সম্মানের সাথে বলবো।
আমরা ইমপ্যাথি দেখাবো, সিম্প্যাথি না। আমরা কিন্তু এটা এখন জানি, তাই না? আগে সিম্প্যাথি সবাই এই শব্দটা প্রয়োগ করতাম, কিন্তু এখন কিন্তু ইমপ্যাথি শব্দটা প্রয়োগ করি। আমরা তার সাথে সমব্যথিত হব, তার ব্যথায় সমবেদনা জানাবো না। তো খুবই ভালো কথা। আপনাকে আমরা আপনার সাথে থাকতে চাই ইমপ্যাথিমূলক ভাবে, সিম্প্যাথিমূলক ভাবে না। কাজে আমি সবাইকে জানাতে চাই, যখন আমরা এটা শেয়ার করব, আমরা যেন সবাইকে ইমপ্যাথিটা প্রয়োগ করি। ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের সাইকোলজিস্ট জ্যোৎস্না সাহা বলেছেন, ডায়াগনোসিস যেটাই হোক পজিটিভ ভাবে প্যারেন্টসকে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমি তো বলেছি আমার কথায়, ডায়াগনোসিসটা আমরা হাইড করবো না, কিন্তু যত সিভিয়ারই হোক আর তার প্রগনোসিসটা যেরকমই হোক, আমাদেরকে পজিটিভলি বলতে হবে। আর পজিটিভলি বলার জন্য আপনাকে প্যারেন্টসের শিক্ষা, প্যারেন্টসের মানসিক অবস্থা, প্যারেন্টসের পারিপার্শ্বিক অবস্থা সবগুলোকে জাজ করতে হবে। হুট করে আমি জানি বলে দিলাম, এটা কিন্তু প্রফেশনালের কাজ না। প্রফেশনালের এটা কোনো মানে বাহবা পাওয়ার মতো কোনো বিষয় না। সো আপনাকে প্যারেন্টসের ইমোশন, প্যারেন্টসের এডুকেশনাল স্ট্যাটাস, প্যারেন্টসের সোশ্যাল স্ট্যাটাস সবগুলোকে জাজ করে প্রবলেমটা পজিটিভলি বলতে হবে। আপনি হাইড করবেন না, মিথ্যা বলবেন না, কিন্তু অবশ্যই এগুলোকে কনসিডারে আনতে হবে। আপনি বলে আবার ক্ষতি করে দেবেন, তার জন্য না হয়। বাচ্চা মা কতটুকু এই মুহূর্তে রিসিভ করতে পারবে, গ্র্যাজুয়ালি বলেন। গ্র্যাজুয়ালি তো আমরা বলতে পারি, এই মুহূর্তে আমাকে পুরোটা একেবারে খুব খারাপ একটা কন্ডিশন এই মুহূর্তে বলে দেব। আমরা তো বলি, আমরা একটা কন্ডিশন আছে মাসকুলার ডিস্ট্রফি, নামটা আবার বলছি, মাসকুলার ডিস্ট্রফি, যেটা গ্র্যাজুয়ালি খারাপের দিকে যায়। মানে এটা একটা প্রগনোসিস ডিজিজ। মাসকুলার ডিস্ট্রফি মানে কি, বাচ্চার শরীর উইকনেস হয়ে থাকে, মাসেলসে বায়োপসি করে টেস্ট করে এটা পাওয়া যায়। আপনারা পাঠাইলাম বাচ্চাকে কোনো এক জায়গায় বায়োপসি করার জন্য, বায়োপসিতে পজিটিভ লিখে পাঠাইলো, হ্যাঁ বাচ্চার মধ্যে মাসকুলার ডিস্ট্রফি দেখা গেছে, বায়োপসি রেজাল্ট পজিটিভ। সাথে সাথে আমরা ওই মুহূর্তে যদি বলে দেই আপনার সন্তানের মাসকুলার ডিস্ট্রফি, এই বাচ্চা সর্বোচ্চ 14 বছর পর্যন্ত বাঁচবে। সব গার্জিয়ান এই কথাটা সাথে সাথে নিতে পারবে? এটা আমাদের মেডিকেল ভাষা, আমি জানি। আমি বাহবা পাওয়ার জন্য বলে দেবো যে আপনার বাচ্চা সর্বোচ্চ 14 বছর পর্যন্ত বাঁচবে না। আপনি বাচ্চাকে বোঝান, যে আমার গার্জিয়ানকে আমরা বুঝাই যে হ্যাঁ তার একটা বিশেষ সমস্যা আছে, আমরা থেরাপির মাধ্যমে ওকে অনেকটাই ভালো রাখতে পারবো। এখন যতটুকু ভালো রাখা যায়, দেখি না আল্লাহ কতদিন ভালো রাখে। বাচ্চা মা আজকে রিসিভ করলো জিনিসটা, কয়েকদিন আপনার কাছে থেরাপি নিল, আস্তে আস্তে বলেন বাচ্চার কন্ডিশন হলো মাসকুলার ডিস্ট্রফি, এই রেজাল্টটা আসছে, হ্যাঁ রেজাল্ট বায়োপসি রেজাল্ট পজিটিভ দেখাচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। এটা আসলে আমরা মেডিকেল ভাষায় পড়েছি, যদিও সবার জন্য একই রকম হয় না। অনেক বাচ্চার ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে আল্লাহ যদি চায়। আবার অনেক ক্ষেত্রে মেডিকেল ভাষায় বলে এটা হয়তো বা 14 বছর পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি, যদি আপনি থেরাপি দিয়ে বাচ্চাকে ঠিকভাবে কন্ট্রোল করে রাখেন। তো বলার বোঝানোর কিছু টেকনিক আপনাকে থাকতে হবে। আমি হুট করে সাথে সাথে বলে দিলাম মাসকুলার ডিস্ট্রফি পেয়েছি, বাচ্চা বাঁচবে 14 বছর সর্বোচ্চ। এই কথাটা রিসিভ করার জন্য মাকে আগে মেন্টালি শক্ত হতে হবে, প্রবলেমটাকে রিসিভ করতে হবে। তারপরে বাচ্চার সাথে অনেক বেশি যুদ্ধ করতে হবে, কাজ করতে হবে, বাচ্চাকে যত লেন্দি টাইম ভালো রাখা যায়। আশা করি কথাটা বুঝাতে পারলাম, যে হুট করে বলে দেওয়াটা আমাদের প্রফেশনালের কাজ না। আমরা বাচ্চা গার্জিয়ানের মেন্টাল স্টেটটা বুঝবো, সত্য বলবো, মিথ্যা তো বলবো না, কিন্তু সত্য বলার জন্য আমাকে এই মুহূর্তে বলে ফেলতে হবে এমন কোনো ইস্যু না। আমরা সময় নেই, সময় নিয়ে বাচ্চার সাথে এই কথাটা বলি। আমি আরো প্রশ্ন চাচ্ছি, যে আরো কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে। আমাদের স্পিচ থেরাপিস্ট বলেছে এভরি প্যারেন্টস শুড নট ডিলে হোয়েন দে ফাউন্ড প্রবলেম অ্যান্ড শুড কনসাল্ট উইথ প্রফেশনালস। ভালো কথা, এটা আমি বলেছি
যে আমরা ডিলে করব না, যখনই কোনো প্রবলেম পাবো তখনই আমরা সিক করবো প্রফেশনালের কাছে। সো আর্লি ডিটেকশনকে বেশি গুরুত্ব দিচ্ছি। আর্লি ডিটেকশন ইজ দ্য বেস্ট মেথড অফ ট্রিটমেন্ট। রমজানের প্রথম রাত, আমরা বেশি এক্সটেন্ড করব না, যদি প্রশ্ন না আসে আমরা সমাপ্ত করব। আশা করি আজকের বিষয়ে আমরা একটু সারমর্ম টানতে চাচ্ছি যে আমরা বাচ্চাকে অবজার্ভ করব, অলওয়েজ অবজার্ভ করব। এটা কিন্তু স্পেশালের ক্ষেত্রে শুধু না, এটা নর্মাল বাচ্চার ক্ষেত্রেও কিন্তু আমরা অবজার্ভ করব। বাচ্চার অবজারভেশন থেকেই তো আপনি ডিটেক্ট করতে পারবেন যে এই বিহেভটা আপনার কাছে তার অ্যাবনর্মাল মনে হচ্ছে, এই বিহেভটা আপনার কাছে অ্যাবনর্মাল মনে হচ্ছে। আপনি যদি এই অবজারভেশনটা কন্টিনিউ না রাখেন তাহলে বাচ্চা অনেক কিছু স্কিপ করে যাবে, অনেক অনেক প্রবলেমগুলো স্কিপ হয়ে যাবে। সেগুলো কি করবে? ওভারঅল ডেভেলপমেন্টটাকে হ্যাম্পার করবে। এটা কি নর্মাল বাচ্চার কথা বলছি, স্পেশাল না। কাজে অলওয়েজ আপনার সার্চিং, আপনি পিক করতে থাকেন, অবজার্ভ করতে থাকেন ইনফরমেশন দ্যাট ইজ ডিফারেন্ট টু ইউ। আপনার কাছে মনে হচ্ছে যে এটা একটু অন্যরকম, সেটাকে নিয়ে আপনি চিন্তা করুন, দেখেন, এবং আপনার প্রবলেম মনে হলে প্রফেশনালের সাথে যোগাযোগ করুন। আমাদের আরেকজন গার্জিয়ান বলেছেন, মিস করলাম, মাত্র আসলাম। আই হোপ ভালোই বলেছেন। অ্যাজ এ থেরাপিস্ট ইউ আর রিয়েলি গুড, ইউর speech really good and initiative, but we parents are failure to manage our child. আচ্ছা, গার্জিয়ানরা কখনোই ফেইলার না। অ্যাজ এ গার্জিয়ান, কোনো গার্জিয়ান কি চায় আমার বাচ্চার ভালো না হোক? কিন্তু প্যারেন্টসরা যেটুকু সম্ভব সেটুকুই দিতে পারে। আপনার পক্ষে আপনি যা দিচ্ছেন সর্বোচ্চ, আরেকজন প্যারেন্টস ওনার জায়গা থেকে যা দিচ্ছে সর্বোচ্চ। মা তো মাই, বাবা তো বাবাই। কোনো বাবা, কোনো মা কখনো চায় না কোনো বাচ্চা পিছিয়ে যাক। কাজে এরকম কথা কখনোই বলবেন না আপনি ফেইলার। আপনি ফেইলার না। আপনি ফেইলার হলে আপনার বাচ্চাকে স্কুলে দিয়ে রাখতেন না। আপনি ফেইলার হলে আপনার বাচ্চার সাথে কাজ করতেন না। আপনি ফেইলার হলে আজকে এই ভিডিও আপনি দেখতে আসতেন না, এই লাইভ প্রোগ্রামে আসতেন না। আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটাই করতেছেন। হয়তোবা আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে মানে সবটুকু আপনার স্যাটিসফ্যাকশনটা আনতে পারছে না। আপনি চেষ্টা করুন, চেষ্টা চালিয়ে যান। এই চেষ্টা চালিয়ে যাওয়াটা আপনাকে এই বিষণ্ণতা থেকে আপনাকে বিরত রাখবে। কাজে কোনো গার্জিয়ান, আমি আপনার সাথে এই কথার সাথে বলতে চাই, আপনি অবশ্যই ফেলেন না। আপনি যথেষ্ট সচেতন, এই জন্য আপনি সকল প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, বাচ্চাকে সর্বদা এখনও কাজের মধ্যে রাখছেন। ধন্যবাদ। ইফার আম্মুকে অনেক সুন্দর কথা বলেছেন। খুব ভালো লাগলো। এরকম দু একজন যে আপনার প্রশ্ন করতে পারেন, খুব ভালো হয়। আচ্ছা, আপনারা যারা আসেন রেগুলারলি, একটু যদি আমাদের অন্য গার্জিয়ানদেরকে বলেন খুব ভালো হয়। আমরা যে এই যে সময়টা দিচ্ছি, শিখার শেষ নেই। আমি এই গত পর্বেও বলেছি, কি বলেছিলাম, যে আমরা জানি বিষয়গুলো, কিন্তু যত ঝালাই হবে তত আপনি করার চেষ্টা করবেন। যত ঝালাই হবে, আপনি যত শুনবেন আপনি তত সেই কাজের প্রতি উৎসাহ পাবেন। আপনাকে এটাকে পুশ করার মতো, আমরা বাচ্চাকে অলওয়েজ পুশ করি, গার্জিয়ানকেও এটাকে পুশ করার মতো। আপনি তো গার্জিয়ান, অনেক ব্যস্ততার মাঝে অনেক সময় স্লো হয়ে যান। এই কথাগুলো, আপনি জানার কথাগুলো আপনাকে বলছি, আপনি আরও বেশি ফাস্ট হবেন। কাজে আমার অনুরোধ, আমাদের টিচার সবাই যেন এই প্রোগ্রামগুলোতে থাকে। জানার শেষ নেই। আপনারা টিচার, আপনাদেরকে অনেক জানতে হবে, গার্জিয়ানদেরকে অনেক জানতে হবে। জানলে আপনি কাজে আগ্রহ পাবেন। ঠিক আছে, আমরা আর কোনো বিষয়, আমরা চাই সকল গার্জিয়ান আসুক এখানে। গার্জিয়ানের উপস্থিতি আমরা অনেক কম পাই। আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। ইন ফিউচার যারা আজকে আছি, আলোকিত টিভি নামে আমরা একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি। আলোকিত টিভি কন্টিনিউ আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে সর্বদা আপনাদের সাথে থাকবে। আপনারা আজকেই সাবস্ক্রাইব করবেন, যারা গার্জিয়ান আছে, টিচার আছে সবাই, এবং আপনারা আরও আদার্স গার্জিয়ানদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করাবেন আলোকিত টিভি, আলোকিত.টেলিভিশন টিভি। আলোকিত.টিভি থেকে আমরা
আমাদের একটি নিজস্ব টিভি স্টুডিও থাকবে। সেই স্টুডিও থেকে আমরা প্রতিনিয়ত সব কিছু আমরা প্রচার করব। এখানে বাচ্চাদের এডুকেশন থাকবে, বাচ্চার ট্রিটমেন্ট থাকবে, স্পেশালিস্টের কাউন্সেলিং থাকবে, ডেইলি লিভিংয়ে কাজে প্র্যাকটিস থাকবে, মাদের জন্য পরামর্শ থাকবে, সাইকো সোশিয়াল অ্যাক্টিভিটিস থাকবে। এখানে আমরা রেগুলার বাচ্চাদের জন্য ইসিডি কার্যক্রম রাখবো। রেগুলার বাচ্চাদের আমরা স্কুলিং প্রোগ্রাম এখানে চালু রাখবো। রেগুলার বাচ্চাদের স্কুলিং প্রোগ্রামটা এখানে আমরা এই বাচ্চাদের স্পেশাল অ্যান্ড রেগুলার দুই বাচ্চাদের ক্ষেত্রেই আমরা কালচারাল প্রোগ্রামটা রাখবো। বাচ্চাদেরকে নিয়ে আমরা বিনোদনমূলক প্রোগ্রাম রাখবো এখানে, এবং অ্যাওয়ারনেসমূলক বিভিন্ন রকম কার্যক্রম থাকবে এটাতে। এই চ্যানেলটা হবে মেইনলি প্যারেন্টস, চাইল্ড মিনস চাইল্ড উইথ রেগুলার চাইল্ড, অ্যান্ড চাইল্ড মিনস চাইল্ড স্পেশাল চাইল্ড, এবং প্যারেন্টস মিন এভরি প্যারেন্টস, স্টুডেন্ট, টিচার, এভরি টিচার, প্রফেশনাল, মানে এরা হলো আমাদের টার্গেট পিপল। এই টার্গেট পিপলদের জন্য আমরা বিভিন্ন রকমের কার্যক্রম তৈরি করব, আর এই কার্যক্রমগুলো কন্টিনিউ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব, এবং এটা কন্টিনিউ চলবে। আমাদের একটি নিজস্ব স্টুডিও করার ইচ্ছা আছে আমাদের। সেই স্টুডিও থেকে আমরা আমাদের আলোকিত টিভি থেকে আমরা সব কিছু আপনাদের সামনে প্রচার করব। আশা করি এটি একটি ডেভেলপমেন্টালমূলক অ্যাক্টিভিটি আমাদের। আমরা বাচ্চাদের ভালো চাই, গার্জিয়ানদের উত্তরোত্তর উন্নতি চাই, বাচ্চাদেরকে যেন আপনারা খুব বেশি সময় দিতে পারেন। আর কোনো বিষয় না থাকলে আমরা আজকে প্রোগ্রাম এখানেই শেষ করব। সবাইকে আবার পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আমরা সবাই রোজা রাখবো, সবাই মুসলমান ধর্মে যারা সবাই রোজা রাখবো। আমরা এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে নিজেদের জন্য এবং আমাদের আলোকিত শিশুদের জন্য, সবার জন্য, আমরা সবার উত্তরোত্তর উন্নতির জন্য আমরা কামনা করব। আমরা আমাদের পূর্ববর্তী ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আর এই বিশেষ মুহূর্ত, এই বিশেষ করোনা মুহূর্ত থেকে আমাদেরকে আল্লাহ খুব দ্রুত বেরিয়ে আসতে সাহায্য করুক। একটি নিউজ আমি দিয়ে রাখতে চাচ্ছি যে সরকার যদিও ছুটি এক্সটেন্ড করেছে, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিছু শিথিলতা রেখেছে। শিশু মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সকল প্রতিষ্ঠান, শিশু মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠান, এগুলোর উপরে সরকার শিথিলতা রেখেছে। আপনারা দেখবেন সরকারের যে ছুটির তালিকাটা আছে ওখানে লেখা আছে নিচে। কাজে আমরা চিন্তাভাবনা রেখেছি যে আমরা যদি সচেতনতাগুলো মেনটেন করে হয়তো বা মে মাসের প্রথম সপ্তাহের দিকে আমাদের স্কুলটা চালু করতে পারি কিনা, অ্যাটলিস্ট কাজ কমিয়ে দিয়ে কিছু স্পেসিফিক কাজ দিয়ে বাচ্চাকে 4 ঘন্টা একটা জায়গায় অ্যাক্টিভ রাখা। এরা তো বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে। কোভিড থেকে আমরা তো বাঁচতেছি, কিন্তু বাচ্চার তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কাজে আমরা যদি এটা নিশ্চিত করি যে বাচ্চা আমাদের স্কুলে কেউ কোভিডে আক্রান্ত নেই সিমটম থেকে, বাচ্চাকে যদি আমরা মাস্ক নাও পরাতে পারি, টিচাররা যদি অলওয়েজ মাস্ক পরে থাকি, হাত যদি অলওয়েজ ধোই, বাচ্চার থেকে 3 ফুট ডিস্টেন্সে থেকে বাচ্চাকে যদি ইনস্ট্রাকশন দিয়ে কাজগুলো করাতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেক কাজ আমরা করতে পারি। অ্যাটলিস্ট 4 ঘন্টা শিশু যে একটা জায়গায় আসলো বাসা থেকে, এবং আসা যাওয়াটা গার্জিয়ানকে ম্যানেজ করতে হবে। রিক্সায় যে উঠবে, প্রত্যেকটি জায়গায় যে আসলে ক্লিন থাকবে এমন না, বাচ্চা গার্জিয়ানকে বুঝে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আমরা হয়তো বা এই চিন্তা ভাবনাটা মাথায় রাখছি, মে মাসের প্রথম সপ্তাহের দিকে আমরা কিছু কাজ শুরু করতে পারি কিনা। কারণ সরকারের যেহেতু এই সেক্টরগুলোকে সরকার যেহেতু কিছুটা শিথিলতা দিয়েছে, গার্জিয়ান যদি আমাদের সাথে থাকে, গার্জিয়ান যদি এগুলোকে মেনটেন করতে পারে, তাহলে আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমাদের টিচার মেনশন করে দিয়েছে যে আমরা সপ্তাহে 3 দিন করে আসতেছি এই লাইভ প্রোগ্রামে, অনেক বেশি সময়। আমরা 3 দিন করে আসি, শুক্রবার রাত 10টায়, রবিবার রাত 10টায়, মঙ্গলবার রাত 10টায়। এই 3 দিন আমরা লাইভ প্রোগ্রামে আসতেছি। আপনারা চেষ্টা করবেন আসার জন্য, সকল কাজ গুছিয়ে রাখবেন আগের থেকে, শিশুকে সাথে নিয়েই এই লাইভ প্রোগ্রামটা আপনারা দেখতে পারেন।
ভেরি গুড। টিচাররা আমাদের সাথে, কিছু টিচার কন্টিনিউ আমাদের সাথে থাকেন, খুব ভালো। আমরা অবশ্যই এগুলো দেখতেছি এবং বুঝতেছি। অন্য টিচারদেরকেও আমরা এনকারেজ করবো আসার জন্য। আপনারা অন্য টিচারদেরকেও বলেন যেন সংখ্যাটা বাড়ে। যত নলেজ স্প্রেড হবে তত আমাদের ভালো। হ্যাঁ, আমরা শুধু না, কার ভালো হবে? এই দেশের ভালো হবে। আমার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। আলটিমেটলি ইমপ্রুভমেন্ট তো দেশেরই হবে। আলটিমেটলি ইমপ্রুভমেন্ট আপনার নিজের হবে, আপনার নিজের থেকে আলটিমেটলি ইমপ্রুভমেন্টটা দেশের হবে। কাজে আমরা সবাইকে আসতে উৎসাহিত করি, আমরা আবার আসতে উৎসাহিত করি, যেন এই প্রোগ্রামটা আমরা দেখতে পারি। আপনারা সাথেই থাকবেন, আলোকিত টিভির সাথে থাকবেন এবং আলোকিত শিশু চিকিৎসাবিদ স্কুলের সাথে থাকবেন। আমরা ভুল করতে পারি, আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের পর্ব দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।